পৃথিবীর সবচেয়ে বড় ধর্মীয় সম্মেলন মহাকুম্ভে পুরাণ আধ্যাত্মবাদের সঙ্গে মিশে রয়েছে বিজ্ঞানও। ১৩ই জানুয়ারি থেকে শুরু হওয়া এই পূর্ণ মহাকুম্ভে কিভাবে যাবেন, কোথায় শাহী স্নান করবেন, কখন যাবেন এবং কম খরচে কিভাবে পৃথিবীর সবচেয়ে বড় ধর্মীয় সম্মেলন মহাকুম্ভে ঘুরতে পারবেন, তা আমি সব আপনাদের সঙ্গে শেয়ার করব আমার এই ভিডিওতে। তাই এখনই সাবস্ক্রাইব করুন আমার এই চ্যানেল ফুডি পাপ্পু, কারণ ফুডি পাপ্পু চ্যানেলে এমনই বিভিন্ন ভিডিও আসতে থাকবে একটার পর একটা। এবারের পূর্ণ মহাকুম্ভ শুরু হচ্ছে ১৩ই জানুয়ারি ২০২৫ থেকে। সেদিন পৌষ পূর্ণিমা স্নানের দিনে এই মহাকুম্ভের শুরু, আর তারপরই ২৬শে ফেব্রুয়ারি ২০২৫ সালে এই মহাকুম্ভ শেষ হতে চলেছে। এই মহাকুম্ভ শেষের সময় পড়ছে মহাশিবরাত্রি। এই মহাকুম্ভের সময় এই সঙ্গমের জলে স্নান করলে পূর্ণ প্রাপ্তি হয় ও পাপ ধুয়ে যায় বলে মনে করা হয়। তাই আপনারা কিভাবে যাবেন এবং কম খরচ এখানে কিভাবে স্নান করবেন তা সব কিছুই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তার জন্য শেষ পর্যন্ত দেখতে হবে এই ভিডিও, আর এই ভিডিও ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। হিন্দু সনাতন ধর্মে কুম্ভের গুরুত্ব আলাদা, মহাকুম্ভ ঘিরেও আলাদা মাহাত্ম্য রয়েছে। আসন্ন সময়ে মহাকুম্ভ ঘিরে উৎসাহ উদ্দীপনা বেড়েছে, কারণ আসছে মহাকুম্ভ। উত্তরপ্রদেশের প্রয়াগে এই মেলা আয়োজিত হতে চলেছে। গঙ্গা, যমুনা, সরস্বতীর সঙ্গমস্থলে পালিত হয় এই মহাকুম্ভ। এই মহাকুম্ভের সময় এই সঙ্গমের জলে স্নান করলে পুণ্য প্রাপ্তি হয় ও পাপ ধুয়ে যায় বলে মনে করা হয়। এই মহাকুম্ভে স্নানেই ফেরে মোক্ষ। অনেকেই এক কুম্ভকে স্নানকে শাহী স্নান বলে সম্বোধন করেন। নদীর তীরে পালিত হয় নানা ধর্মীয় আচার। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী দেবতা ও অসুরেরা মিলে যে সমুদ্র মন্থন করেছিল তাতে উঠেছিল অমৃত। সেই অমৃত পান করার জন্য দুই পক্ষের মধ্যে যুদ্ধ শুরু হয়, যা ১২ দিন ধরে চলেছিল। বলা হয়ে থাকে সেই ১২ দিন পৃথিবীতে ১২ বছরের সমান ছিল। এই জন্য মহাকুম্ভ ১২ বছর অন্তর অন্তর আয়োজন করা হয়। এছাড়াও বলা হয়ে থাকে সেই অমৃতের ফোঁটা ১২টি জায়গায় পড়েছিল। এর মধ্যে ৪টি জায়গা পৃথিবীতে রয়েছে। এই ৪টি জায়গায় কুম্ভ অনুষ্ঠিত হয়। এর মধ্যে রয়েছে প্রয়াগরাজের গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর সঙ্গমস্থল, হরিদ্বারের গঙ্গা, নাসিকের গোদাবরী নদী ও উজ্জয়িনীর শিপ্রা নদী। কিন্তু এটা পুরাণের ব্যাখ্যা। বলা হয় এর সঙ্গে রয়েছে প্রাচীন বিজ্ঞানও। বহু গবেষকের দাবি গ্রহদের অবস্থান পৃথিবীর তড়িৎ চুম্বকীয় ক্ষেত্রগুলিকে প্রভাবিত করতে পারে, যা ফলস্বরূপ মানুষের জৈবিক গঠনকে প্রভাবিত করতে পারে। জৈব চুম্বকত্বের গবেষকদের একাংশের দাবি মানবদেহে তড়িৎ চুম্বকীয় শক্তি নির্গত করে এবং তার চৌহদ্দির মধ্যে থাকা চার্জযুক্ত ক্ষেত্রগুলি দ্বারাও প্রভাবিত হয়। বহু পুণ্যার্থীর দাবি এই উৎসবে যোগ দিলে তারা মনে আশ্চর্য প্রশান্তি অনুভব করে। তার পেছনে এই বৈজ্ঞানিক কারণ রয়েছে দাবি গবেষকদের। এও বলা হয় বৃহস্পতি এক্ষেত্রে কেন্দ্রীয় ভূমিকা পালন করে। ১২ বছরে সে একবার পাক খেয়ে আসে। মহাকুম্ভ মেলা যখন হয় সেই সময় বৃহস্পতি সূর্য ও চাঁদের সঙ্গে থাকা এক বিশেষ অবস্থানে থাকে, যা পৃথিবীর তড়িৎ চুম্বকীয় ক্ষেত্রগুলিকে প্রসারিত করে। প্রসঙ্গত, দেশ স্বাধীন হওয়ার পর থেকেই কুম্ভ মেলার আয়োজনে কোনো খামতি রাখেনি ভারত সরকার। জাতীয় ঐক্য ও একতার প্রতীক হয়ে ওঠে এই মেলা। জাতীয় ঐতিহ্য তুলে ধরার জায়গা হয়ে ওঠে কুম্ভ মেলা। একটি মেলাকে কেন্দ্র করে এত মানুষের অংশগ্রহণ আর কোনো মেলায় হয় না। ২০১৭ সালে ইউনেস্কো এই মেলাকে ওয়ার্ল্ড হেরিটেজের তকমা দেয়। আজ মহাকুম্ভ এক আলাদা মাত্রা পেয়েছে। ২০২৫ সালের কুম্ভ বিশেষ, কারণ এবার আয়োজিত হতে চলেছে পূর্ণ মহাকুম্ভ। ১২ বছর পর অনুষ্ঠিত হওয়ার পর ১২ বার অনুষ্ঠিত হওয়ার পর অর্থাৎ ১৪৪ বছর পর অনুষ্ঠিত হতে চলেছে এই পূর্ণ মহাকুম্ভ, যা আমরা সাক্ষাৎ সবাই দেখতে চলেছি। তাই এই পূর্ণ মহাকুম্ভের গুরুত্ব আরও অনেকটাই বেশি। এবার এটা শুরু হবে ১৩ই জানুয়ারি থেকে, কিন্তু আমরা কিন্তু তখন অনেকটা ভিড় হবে বলে কিছুদিন আগেই চলে গিয়েছিলাম। ২ জানুয়ারি আমরা কিন্তু এখানে চলে গিয়েছিলাম স্নান করতে। আমরা কিন্তু এবার যেহেতু বেনারস গেছি, বেনারস থেকে গাড়ি করে সরাসরি এই কুম্ভে পৌঁছেছিলাম। কিভাবে গেছি, কত টাকায় গেছি এবং আপনারা কিভাবে যাবেন এবং কোথায় কম খরচে ঘুরতে পারবেন তা সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য
তার জন্য শেষ পর্যন্ত দেখতে হবে আমার এই ভিডিও। 2 জানুয়ারি এখানকার ভিড়টা একবার দেখে নিন। এই সময় এত ভিড়, তাহলে বুঝতে পারছেন তো সঙ্গমের যখন স্নান শুরু হবে তখন এখানে কি অবস্থা হবে। সরকারি হিসাব অনুযায়ী ধরা হচ্ছে যে এখানে 45 কোটি ভক্তের সমাগম হবে, কিন্তু অনেকেই বলছে সংখ্যাটা আরও অনেকটাই ছাড়িয়ে যেতে পারে। এবারে কিন্তু 2 জানুয়ারি আমরা যখন সঙ্গমস্থল অর্থাৎ প্রয়াগরাজের মহাকুম্ভে গিয়ে পৌঁছেছিলাম, তখন কিন্তু এখানকার ব্যবস্থা তখনও চলছে, বিভিন্ন জায়গায় কাজ হচ্ছে, কিন্তু যে পরিমাণ পুলিশ এখানে দেওয়া হয়েছে আর স্বেচ্ছাসেবী নিয়োগ করা হয়েছে তা দেখে বুঝতে অসুবিধা হচ্ছে না যে ভারত সরকার কিন্তু আয়োজনে কোনো ত্রুটি রাখছে না। এই যে দেখুন, এখানে কিন্তু পাড়ের মধ্যে বালির বস্তা দিয়ে দেওয়া হয়েছে যাতে ভক্তদের স্নান করতে কোনো অসুবিধা হয় না। আবার বালির কিছুটা দূরে কিন্তু বিভিন্ন ধরনের কাটা ঝাড় এসব ছড়িয়ে রাখা হয়েছে বালির ওপর, যাতে ভক্তদের কোনো অসুবিধা না হয়। এছাড়াও কিন্তু পুরো সঙ্গম স্থলটাকে ঘিরে রাখা হয়েছে যাতে স্রোতের তোড়ে কেউ ভেসে যেতে না পারে। সঙ্গমের যে মেন জায়গা সেটা কিন্তু এটাই। এখানে আসলে আপনারা সরাসরি ডুব দিতে পারেন, আর যেদিকে হনুমান মন্দির রয়েছে সেখান থেকে কিন্তু বোটে করে আপনাদের এখানে নিয়ে আসবে। সেটা কিন্তু একদম গঙ্গা ও যমুনা নদীর সঙ্গমস্থলের মাঝখানে আপনাদের নৌকার মধ্যেই ডুব দেওয়ার ব্যবস্থা করা হয়। এর জন্য কিন্তু বোটে অনেকটাই বেশি ভাড়া চাওয়া হচ্ছে, এক একজনের জন্য 300 টাকা 500 টাকা, যে যেমন পাচ্ছে চাইছে। তাই আপনারা যখন আসবেন আপনারা কিন্তু সরাসরি বলুন যেখানে সঙ্গম আমাদের একদম সেখানেই নামিয়ে দিতে, নিচু জায়গায় একদম কিন্তু আপনাদের এর কাছেই নামিয়ে দেবে। এরপর আপনারা পায়ে হেঁটে আপনাদের পছন্দ মতন জায়গায় ডুব দিতে পারেন। এটা কিন্তু যেদিক দিয়ে গঙ্গা আসছে সেদিকটা, এটা একদিকটা কিন্তু পুরো ঘিরে রাখা হয়েছে, কিন্তু আমরা কিন্তু গিয়েছিলাম একদম মেন সঙ্গমস্থলে, যেদিকে একদিক দিয়ে গঙ্গা আসছে আর একদিক দিয়ে যমুনা আসছে। সেই সঙ্গমস্থলে কিন্তু হেঁটেই যাওয়া যায়, সেখানেই কিন্তু আপনারা ডুব দিতে পারেন। সেখানে কিন্তু এর থেকে আরও বেশি ভিড়, যা আমি আপনাদের দেখাবো কিছুটা পরেই। এবার কিন্তু মহাকুম্ভ 2025-এর শুরু হচ্ছে পৌষ পূর্ণিমা অর্থাৎ 13ই জানুয়ারি থেকে। প্রথম মকর সংক্রান্তির দিন কিন্তু এর শাহী স্নান অর্থাৎ 14ই জানুয়ারি। দ্বিতীয় শাহী স্নান কিন্তু 2025 সালের 29শে জানুয়ারি মৌনী অমাবস্যার দিন। তৃতীয় শাহী স্নান বসন্ত পঞ্চমী অর্থাৎ 3রা ফেব্রুয়ারি। চতুর্থ শাহী স্নান মাঘী পূর্ণিমা অর্থাৎ 2025 সালের 12ই জানুয়ারি। আর পঞ্চম শাহী স্নান কিন্তু মহাশিবরাত্রি অর্থাৎ ফেব্রুয়ারি 26 তারিখে। সেদিনই কিন্তু এই মহাকুম্ভের শেষ। মহাকুম্ভ মেলা ভারতের 4টি জায়গায় কিন্তু আয়োজন করা হয়। সূর্য মেষ রাশিতে এবং বৃহস্পতি কুম্ভ রাশিতে থাকার সময় হরিদ্বারে কুম্ভ মেলার আয়োজন করা হয়। সূর্য মকর রাশিতে থাকাকালীন প্রয়াগরাজে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। সূর্য ও বৃহস্পতি যখন রাশিচক্রে থাকে তখন মহাকুম্ভ মেলা হয় নাসিকে। যখন বৃহস্পতি সিংহ রাশিতে থাকে এবং সূর্য মেষ রাশিতে থাকে তখন উজ্জয়িনীতে মহাকুম্ভ অনুষ্ঠিত হয়। এই যে দেখুন, এটা কিন্তু একদম মেন সঙ্গম, যেখানে গঙ্গা ও যমুনা একদিক দিয়ে এখানে সঙ্গম করেছে, আর নিচ থেকে কিন্তু উঠে আসছে সরস্বতী নদী। সরস্বতী নদীকে কিন্তু দেখা যায় না, মানা গ্রামেই কিন্তু সরস্বতীকে দেখা যায়, যেখান থেকে সরস্বতী নদী পাতালে প্রবেশ করেছে। এই যে দেখুন, আমি কিন্তু মাকে নিয়ে সেই সঙ্গমের মেন জায়গাতে চলে গেছি, যেখানে কিন্তু মাকে ডুব দিয়ে আনছে। এরপর বরদিকে ডুব দেওয়াবো, তারপর আমি নিজে ডুব দেবো। এভাবেই কিন্তু আমি এবার সঙ্গমে গিয়ে স্নান করলাম। এবার আপনাদের বলি আপনারা কিভাবে এই সঙ্গমে গিয়ে স্নান করতে পারেন। আমরা যেহেতু আগে গেছিলাম তাই ভিড় একটু কম ছিল, কিন্তু 13ই জানুয়ারি থেকে শুরু হওয়া ভিড় কিন্তু এখানে একদম অনেকটাই হবে বলে আশা করা হচ্ছে। আমরা বেনারস থেকে একটা টেম্পো ট্রাভেলার ভাড়া করে চলে গিয়েছিলাম। আমরা যেহেতু 14 জন ছিলাম তাই একটা বড় 17 সিটারের টেম্পো ট্রাভেলার ভাড়া করে নিয়েছিলাম, যার দাম পড়েছিল কিন্তু 10,000 টাকা। এবার টেম্পো ট্রাভেলার গিয়ে কিন্তু পুরো সোজাসুজি সঙ্গমে যেতে পারেনি, কারণ অনেকটা আগেই ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছে। সেখান থেকে আবার একটা টোটো ভাড়া করে নিয়ে আমাদের যেতে হয়েছে, সেখানে মাথা পিছু 100 টাকা করে ভাড়া নিয়েছে। তাই আপনারা যেই গাড়িতেই বেনারস থেকে যান না কেন আপনাদের সেখানেই নামতে হবে, আর সেখান থেকে কিন্তু টোটো করে আবার পৌঁছাতে হবে এই সঙ্গম স্থলে। এছাড়াও আপনারা আরেকভাবে সঙ্গমের স্থলে আসতে পারেন, সেটা হলো এলাহাবাদ স্টেশনে নেমে। এলাহাবাদ যার নাম এখন প্রয়াগরাজ,
প্রয়াগরাজে নেমে আপনারা কিন্তু সরাসরি এখানে চলে আসতে পারেন। সেটা কিভাবে তা আপনাদের আমি বলছি একটু পরে। সঙ্গমে স্নান করে এবার কিন্তু একটু মিষ্টি খেয়ে নেওয়ার পালা। এটা কিন্তু তিলের সেই গজা। আর এইদিকে দেখুন এখানে কিন্তু পরপর বায়ো টয়লেটের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়াও কিন্তু এদিকে মহিলাদের জন্য জামা কাপড় ছাড়ারও অনেকগুলো জায়গার ব্যবস্থা করা হয়েছে। সরকারের যা ব্যবস্থাপনা তা কিন্তু অসাধারণ। এই যে এখানে দেখুন এগুলো কিন্তু মহিলাদের জামা কাপড় ছাড়ার জায়গা। এছাড়াও এখানে অজস্র বায়ো টয়লেটের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও ভক্তদের থাকার জন্য বিভিন্ন গেস্ট হাউসও রয়েছে। এছাড়াও রয়েছে অসংখ্য হোটেল, যেগুলো আপনারা এলাহাবাদ স্টেশনের সামনেই পাবেন। এলাহাবাদ স্টেশনে নেমে আপনারা কিন্তু সেখানে হোটেল করে নিতে পারেন। এলাহাবাদ স্টেশনের সামনে কিন্তু অনেক হোটেল রয়েছে, আর সেখান থেকে কিন্তু গাড়ি করে চলে আসতে পারেন সরাসরি প্রয়াগরাজে। আর প্রয়াগরাজে স্নান করার পর আপনারা কিন্তু অবশ্যই এই হনুমান মন্দিরে কিন্তু এসে পুজো দিয়ে যাবেন। এটা কিন্তু একটা খুবই জনপ্রিয় বজরংবলী মন্দির। কিছুদিন আগেই আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে কিন্তু এখানে করিডোরের উদ্বোধন করে গেছেন। এই যে দেখুন এটাই হলো সেই করিডোর, যেটা হলো একদম গঙ্গার দিকে। এখান থেকেই কিন্তু এখন সরাসরি মন্দিরে আপনারা প্রবেশ করতে পারবেন। এই করিডোরের কাজ এখন চলছে। এই করিডোরও কিন্তু সেই বিশ্বনাথ করিডোর, এছাড়া উজ্জয়িনীর মহাকাল করিডোরের মতন সুন্দরভাবে সাজিয়ে তোলা হবে। এই বজরংবলীর মন্দির কিন্তু এখানে কিন্তু বজরংবলী শুয়ে রয়েছে। বিরাট শুয়ে থাকা বজরংবলীর মন্দির কিন্তু খুবই জনপ্রিয়। এখানে এসে কিন্তু আমাদের খুব একটা দাঁড়িয়ে থাকতে হয়নি, লাইনে দিয়ে কিন্তু আমরা সরাসরি চলে গিয়েছিলাম। প্রয়াগরাজে এসে সঙ্গমে স্নান করে আপনারা সরাসরি চলে যান এই বজরংবলীর মন্দিরে। এছাড়াও এখানে রয়েছে বিশালাক্ষী মন্দির, অন্নপূর্ণা মন্দির, যা কিন্তু আশেপাশেই। আপনারা কিন্তু যে টোটো ঠিক করবেন তারাই কিন্তু আপনাদের এইগুলো ঘুরে দেখাবে। এছাড়াও এখানে রয়েছে কিন্তু এলাহাবাদ ফোর্ট, যা কিন্তু আপনারা ঘুরে দেখতে পারেন। আমরা যেহেতু এর আগের বার এলাহাবাদ ফোর্টে গিয়েছি, তাই কিন্তু এবার আর আমরা সেখানে যাইনি। আমরা সঙ্গমে স্নান করে সরাসরি পৌঁছে গিয়েছিলাম এই বজরংবলীর মন্দিরে। এখানে কিন্তু আমরা বেশ ভালোভাবেই পুজো দিয়েছি। এই যে দেখুন এখানেই কিন্তু শোয়ানো অবস্থায় রয়েছে বাবা বজরংবলী। বজরংবলী মন্দিরের পুজো দিয়ে আমরা কিন্তু আবার সরাসরি চলে গিয়েছিলাম বেনারস। এভাবেই কিন্তু আপনারা এবার মহাকুম্ভ ঘুরে যেতে পারেন। আর আপনাদের এই ঘুরতে কত টাকা খরচ হবে তাও আমি আপনাদের সামনে তুলে ধরব আর আপনাদের সঙ্গে শেয়ার করব কম খরচে কিভাবে আপনারা ঘুরতে পারেন। তার আগে বজরংবলীকে একটু দর্শন করে নিন। এই কিন্তু সেই বজরংবলী। দুর্গম যত কাজ আছে ধরায়, সুগম সকলই হয় তব করুণায়। এই যে দেখুন সেই বজরংবলী। বেগিহর হনুমান মহাপ্রভু, যকচু সংকট হই হামারো, নাশৈর ঘরই সব পীরা, জপত নিরন্তর হনুমত বীরা, ভূত পিশাচ নিকট আবই, মহাবীর জব নাম শোনাবই। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী। মন্দির থেকে বেরিয়েই কিন্তু আপনারা এমন মূর্তি দেখতে পারবেন। আর এই যেটা কিন্তু সেই করিডোরের গেট। মোদি কিছুদিন আগে এসেই কিন্তু এই করিডোরটার উদ্বোধন করে গেছেন, যার কাজ কিন্তু এখন পুরোদমে চলছে। কিন্তু মহাকুম্ভের আগে হয়তো এটা শেষ হবে না, কিন্তু আশা করা যায় 1 বছরের মধ্যে এর কাজ কিন্তু সম্পূর্ণ শেষ হয়ে যাবে। এভাবেই কিন্তু শেষ হলো আমাদের এবার প্রয়াগরাজের যাত্রা। এবার আপনাদের বলে রাখি, আপনারা যদি বেনারস থেকে আসতে চান তাহলে গাড়ি, টেম্পো ট্রাভেলার ভাড়া করে চলে আসতে পারেন। সকাল 7টার মধ্যে বেরিয়ে আপনারা কিন্তু চলে আসতে পারেন। এখানে পৌঁছাতে আপনাদের সময় লাগবে 4 ঘন্টা, অর্থাৎ 11টার মধ্যে আপনারা সঙ্গমে ঢুকে যেতে পারবেন। আর গাড়ি যেহেতু পুরো সঙ্গম স্থল অবধি যেতে দিচ্ছে না, তাই এই পার্কিং লটে আপনাদের টেম্পো ট্রাভেলার বা গাড়ি রাখতে হবে। সেখান থেকে আপনারা আবার টোটো বা অটো রিক্সা করে এই সঙ্গম স্থলে আসবেন। সেখানে কিন্তু আপনাদের ভাড়া পড়বে 100 টাকা করে। আর আমি আপনাদের বারবার বলছি, আপনারা যদি নৌকা বিহার করতে চান তাহলে এই নৌকায় উঠবেন। আর যদি শুধু সঙ্গমে স্নান করে আপনাদের উদ্দেশ্য হয় তাহলে সরাসরি সঙ্গম স্থলে চলে আসুন। কারণ এইখানে কিন্তু নৌকা ভাড়া কিন্তু আপনাদের অনেক চাইবে। এক একজনের 500 টাকা, 300 টাকা, 600 টাকা চাইবে। কিন্তু সরকার নির্ধারিত রেট হচ্ছে এক একজনের মাথায় পিছু 60 টাকা, যেটা কিন্তু ওরা কিছুতেই মানতে চাইবে না। আর সঙ্গমে সেখানে নৌকাতে করে গিয়ে স্নান করাটাও বয়স্কদের পক্ষে কিছুটা রিস্কি। তাই আপনারা সরাসরি সঙ্গমে চলে আসুন। সেখানে সুন্দরভাবে ব্যারিকেড করা আছে, সেখানেই সরাসরি এসে ডুব দিন।